প্রিয় সুধী, প্রিয় শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন দৈনিক আড্ডাবাজি পর্ব 22-এ সকলকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকে আমার আড্ডাবাজির এই আয়োজনে, ছোট্ট আয়োজনে অতিথি হিসেবে এসেছে একজন সম্মানিত কবি এবং নাট্যকার তাপস চক্রবর্তী। তার সাথে একটু আড্ডা দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনারা যে যেখান থেকে যে অবস্থায় যুক্ত আছেন, আপনারা মন্তব্যের ঘরে আজকের অতিথির কাছে কোনো প্রশ্ন জানতে চাওয়া, ভালো লাগা মন্দ লাগা থাকলে শেয়ার করবেন। আর আমাদের আড্ডাবাজির প্রতিদিনকার মতো যে একটা ছোট্ট পরিচিতি পাঠ করবার মাধ্যমে আয়োজন শুরু করা, আমি সে পর্যায়ে চলে যাচ্ছি। সেটা পাঠের পরে আমরা আজকে দাদার সাথে মোটামুটি জমিয়ে আড্ডা দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, কবি ও নাট্যকার তাপস চক্রবর্তী এই প্রজন্মের অন্যতম উজ্জ্বল নাম। 1974 সালের 20 এপ্রিল চট্টগ্রামের চন্দনাশাই উপজেলার সুচিয়া গ্রামে মাতুলিয়ায় জন্মগ্রহণ করেন। তাপস চক্রবর্তী প্রয়াত দয়াল হরি চক্রবর্তী এবং মীরা চক্রবর্তীর দ্বিতীয় সন্তান। বাবার সরকারি চাকুরির সুবাদে তিনি সিলেটে বড় হয়েছেন। তিনি সিলেট রেলওয়ে স্কুলে তার শিক্ষা জীবন শুরু করেন। পরবর্তীতে সিলেট সরকারি পাইলট স্কুলে পড়াশোনা শুরু করেন এবং সপ্তম শ্রেণী পড়াকালীন সময়ে সপরিবারে চন্দনাশায় চলে আসেন এবং সুচিয়া রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। সেই স্কুল থেকে এসএসসি পাশ করেন। চট্টগ্রাম শহরে এসে কোমরগনি এমইএস কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হন এবং রাজনৈতিক পরিণতির কারণে তিনি তা শেষ করতে পারেননি। পরবর্তীতে তিনি পশ্চিম পটিয়া এজে চৌধুরী কলেজে এইচএসসি শেষ করেন এবং গাছবাড়িয়া কলেজ থেকে বিকম পাশ করেন। 1989 সালে তিনি কবিতার সাথে সাংস্কৃতিক জগতে পা রাখেন। তবে নাটক সবসময় তার সত্যিকারের ভালোবাসা। 1989 সালে তিনি থিয়েটার আন্দোলনে যোগ দেন এবং 1990 সালের স্বৈরাচারী আন্দোলন চট্টগ্রাম শহরে পথে প্রান্তে পথনাটকে অভিনয় করেছেন। তাপস চক্রবর্তী একজন সফল থিয়েটার শিল্পী হিসেবে ভারত সরকারের আমন্ত্রণে ভ্রমণ করেছেন দিল্লি, ভোপাল, রাজস্থান, জয়পুর, পাঠান এবং পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে এবং আমন্ত্রিত অতিথি হিসেবে ভারতীয় রং উৎসবে পারফর্ম করেছিলেন। একজন নাট্যকার হিসেবে 1989 সালে দলের প্রয়োজনে তার প্রথম নাটক লেখা ভূত এবং সফল মঞ্চায়নের মাধ্যমে নাট্যকার হিসাবে আবির্ভাব ঘটে। দ্বিতীয়টি নাটক নরবলি চট্টগ্রামের মঞ্চে আলোড়ন হয়। 1990 সালে মলাটবন্দি হয় প্রথম নাটক ভূত এবং জীবন যেখানে যেমন। 7টি ছোট নাটক নিয়ে আসে। তাপস চক্রবর্তী 2015 সালে আবার কবিতায় ফিরে আসেন। প্রকাশিত হয় সম্মিলিত কবিতা সাহসিকা। 2016 সালে প্রকাশিত পঞ্চনদীর আলোছায়া কলকাতা। 2017 সালে প্রকাশিত নাটক সমগ্র 1। 2017 সালে প্রকাশিত যৌথ কবিতা ভরাডুলি অঞ্জলি ও দ্বিধারা 1 এবং 2 2017 সালে প্রকাশিত হয়। তাপস চক্রবর্তী একক কাব্যগ্রন্থ কৃষ্ণবালিকা, পাটিগণিতস্য ঠোঁট, ঈশ্বর সমীপেষু, তুমি এক বিষণ্ণ নিকোটিন, কবি ও রোদ এবং আতরের সুঘ্রাণ, চোখের ত্রিকোণমিতি, মৃত্যুর স্বরবর্ণ, শব্দোষ, অলকানন্দা ইত্যাদি। উপন্যাস শেষ পথের রেখা ও মান্দসা। তাপস চক্রবর্তী বিভিন্ন জাতীয় আঞ্চলিক সংবাদপত্র লিটল ম্যাগাজিনে নিয়মিত লেখেন। তাপস চক্রবর্তীর ঝাড়বাতি নামে একটি ছোট পত্রিকা সম্পাদনা করছেন। নাটক রচনা, অভিনয়, সম্পাদনা, পরিচালনা, কবিতা, গল্প এবং সমসাময়িক বিষয়ের উপরে প্রবন্ধ রচনা, সাহিত্য সাংস্কৃতিক প্রতিটি সেক্টরে তিনি তার প্রতিভার স্বাক্ষর রাখেন। নাট্যকার ও অভিনেতা তাপস চক্রবর্তী পশ্চিমবঙ্গের সোনারপুর কাব্যমঞ্চ কর্তৃক শিউলি স্মৃতিপদক অর্জন করেন এবং ইছাপুর ত্রিয়ায়ন কর্তৃক আয়োজিত দুই বাংলার সম্প্রীতি পদকে সম্মানিত হন। মোটামুটি ভাবে আমরা তার একটা আরো বড় আহ, পরিচিতির ব্যাপার আছে, আমরা ছোট করে একটু জেনে নিলাম। যাই হোক, আমি আর কালক্ষেপণ করছি না। যারা যুক্ত হচ্ছেন বা হবেন, বসে আছেন আজকের সম্মানিত অতিথি তাপস চক্রবর্তীর কথা শুনবার জন্য। তাপস চক্রবর্তী কেমন আছেন? শ্রোতা দর্শকদের সাথে আপনার কুশল বিনিময় করুন। মোটামুটি ভালো আছি, সবাইকে স্বাগত। ধন্যবাদ দাদা।
আমরা তাহলে চলে যাচ্ছি আমাদের আড্ডায়। আড্ডার প্রথমেই আড্ডাবাজিতে যেটা আসলে বোধহয় একটা কথা বলা ভালো যে, যে জাতির ইতিহাস নেই তাহলে কিভাবে হয়? স্মৃতিভ্রষ্ট যেমন মানুষ সুস্থ না, ইতিহাসের জাতিও হয় না। তো সেটা হচ্ছে আমরা সেই অঙ্কুরের গল্পটা শুনতে চাই। অঙ্কুরের গল্পটা এইজন্য শুনতে চাই যে কখন কিভাবে আরকি আপনার পথ চলা শুরু হলো সাহিত্যে এবং সাহিত্যের কোন মাধ্যমটা দিয়ে একটু সবিস্তারে আপনার কাছে শুনতে চাই। সঠিকভাবে বলতে গেলে আমাদের সময় একটা ব্যাকরণ বই ছিল হরলাল রায়ের। হ্যাঁ, আচ্ছা, সেখানে একটা আমার স্মৃতি একটা হুম, ইয়া ছিল, প্রবন্ধ ছিল। ওই প্রবন্ধ থেকে আমার আচ্ছা, প্রথম নাটক লেখা। আমার নাটক যাত্রাটাও শুরু হয়েছিল নাটক দিয়ে। আচ্ছা। তাহলে এই হচ্ছে আপনার পথ চলা শুরু হলো। কবিতায় কখন ঢুকলেন বা কখন লিখলেন? শৈশবে, কৈশোরে নাকি অনেক যৌবনে? না, কবিতা তো সবারই আছে। সেই শৈশব থেকে হ্যাঁ, শুরু হ্যাঁ। হওয়া, শৈশব থেকেই শুরু মানে হয় সবার। শৈশবের মানে শৈশবের ঠাকুর, ১ম প্রেমী কবিতা। হ্যাঁ হ্যাঁ। আর আচ্ছা, আচ্ছা, নাটকের আচ্ছা। প্রতি নাটকের প্রতিটা সংলাপই হচ্ছে কবিতা। হ্যাঁ, হ্যাঁ। না এটা আমরা কিন্তু সব নাটকের ব্যাপারে বলতে পারি না। যে ব্যাপারে আপনার কাছে আমরা জানতে আসবো আরকি। যে আসলে নাটকেও তো সুস্থ ধারার বা পরিমিতি বোধ সম্পন্ন সেরকম সুন্দর একটা ব্যাপার আছে। নান্দনিক জায়গা আছে। বোধের ব্যাপার আছে। এখন সব নাটকে হ্যাঁ, আছে বলে তো আমার মনে হয় না। আপনার কি মনে হয় সেটা তো জানবো সবিস্তারে। এখন যেটা হচ্ছে ব্যাপার তার আপনি আগে আ ক হুম, হুম। বলুন। তার আগে আমি একটা নাটকের সংলাপ দিয়ে শুরু করবো আজকের অনুষ্ঠান। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। শুরু করুন, শুরু করুন। হ্যাঁ, সেটা হচ্ছে আমার নাটক হচ্ছে নরবলি। হুম। হুম। স্বপ্নীল হৃদয় বহুকাল আগে ভেঙে চৌচির হয়ে গেছে। এখন এই স্বাগত বিলাস, এই বিদিত সংলাপ, এই বিশ্ব সংসার আমার কাছে মনে হয় এ যেন পিতা পুত্রের ছলনা, মামের কান্নার বিস্তৃত এক প্রহসনের জাল। জানেন, তবু এই সুতীক্ষ্ণ সংঘাত অতদূর গড়াতে দেয়নি আমাদের নীলাচল, যেখানে গিয়ে শেষ হয় আমাদের স্রষ্টার স্বপ্ন, উত্থানের সৃষ্টির শেষ। আচ্ছা, মড়কের উপরে বসে কতটুকু তারকা গণবে কফিন স্রষ্টা? পুঁথিতে আজন্ম শুনেছি শীতকার, শীতকারের এই বিশ্বময়। এখানে এই লোকালয়ে বোবা কান্নার মতো সৃষ্টি, স্রষ্টা আমাদের কিছু দিয়েছে প্রেতাত্মার মিথ্যে সংলাপ, মিথ্যে ছলনায় জড়িয়েছে আমাদের স্বপ্ন। অথচ দেখুন, এই মরক যন্ত্রণার বিমূর্ত ছোঁয়ায়। এই ছিল সংলাপ। বাহ! 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 চমৎকার মানে এটা আ আ কি বলে? একটু ঝংকার আছে সংলাপে এবং অনেক বোধের জায়গা আছে দোলা দেওয়ার মতো। খুবই ভালো লাগলো আপনার একটা চমৎকার সংলাপের হয়তো পুরোটা শুনতে পারিনি। কিছু অংশ শুনে আমরা শুরু করলাম। আয়োজনটার ভেতর অন্যরকম একটা অনুরণন তৈরি হলো। তো এখন আপনি কোন বয়সে বা কখন অনুভব করলেন যে না আমি শিল্প সাহিত্য যে কাজগুলো করছি, নাটক নিয়েই আমি কাজটা করতে চাই, আমি কবিতা নিয়েই কাজটা করতে চাই। কখন উপলব্ধি করলেন বা কোন কাজের মাধ্যমে? সেটা বলতে গেলে আমার শুরু হয় 89-এ, যখন আচ্ছা, আমি এসএসসি দিব। তখন আমার হুম, গ্রামে নাটক হতো, নাটকের জয়েন্ট ছিল, নাটকের কাজ ছিল। হ্যাঁ, সেই হুম, সুবাদে শহরেও চলে আসা। আমি প্রথমে জয়েন আচ্ছা, করেছি অরিন্দম নাট্য সম্প্রদায় 89-এ। তখন ছিল আচ্ছা, লাল সালুর, তখন ছিল লাল সালু চলছে ওদের মহড়া। সেই মহড়া থেকেই শুরু আর কি। আচ্ছা। এবং তাহলে কিছু লিখতে চাই, কিছু আপন মনে বলা বলা কথাগুলো হুম, হুম। লিখে ফেলি কাগজে। আর যারা আচ্ছা তা ওই নাট্য সভাপতি, ওই হ্যাঁ, ওই নাট্য দলে আসার পরেই কি আপনার মনে হলো যে না আমার বোধহয় নাটকটাই আমি করে যেতে চাই? এবং এটা আমি আজীবন কারণ দীর্ঘ একটা পথ চলা যেহেতু এসেছেন মানে একটা সময় তো ফিল হয় যে না আমি মরিবাচি যাই করি, খাই দাই, চাকরি-বাকরি করি কিন্তু কবিতাটা আমি লিখে যাবোই যাবো। মানে এরকম হ্যাঁ একটা অনুভব সেটাই। আসে যে একে ছাড়া আমি বাঁচবো না। তো ওই হ্যাঁ হ্যাঁ, দলে যাবার পরে বোধহয় আপনার সেরকম একটা অনুভূতি হলো। তো এই হয়েছে। হচ্ছে হ্যাঁ, হয়েছে। তো আপনার কবিতা নিয়ে আমরা কথা বলব। তার আগে আরেকটু আ জেনে আসি যে আপনার এই পথ চলায় এই যে আ মানে সেই আ ৮৯ মানে আজকে প্রায় ক বছর? ২৫? ৩৭, আ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ প্রায় ৩৫-৩৭ বছর। হ্যাঁ, ৩৭ বছর।
এই ৩৭ বছরের একটা দীর্ঘ পথ চলছেন শিল্প সাহিত্যের সুস্থ ধারায় বিভিন্ন অঙ্গনে কাজ করবার চেষ্টা করছেন। তো এই কাজ করতে গিয়ে কখনো কি কোনো ধরনের, সেটা পারিবারিক হোক, সামাজিক হোক, যেকোনো ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন কিনা? আর প্রাপ্তি বা কি যুক্ত হলো এই ৩৭ বছরে? পারিবারিক ভাবে তেমন একটা ছিল না চাপ। হুম। পরিবার থেকে বাবা হুম, বলতো, ছোট ভাইরা বলতো যে একজন সকালবেলা তো হাজার মানুষ যায়, কিন্তু শিল্পী যায় হুম। একজন। সেই থেকে আর বাহ! কি। বাহ! চমৎকার আর ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ। এটাই পারিবারিক ভাবে বেড়ে ওঠা। তারপরে হচ্ছে বাধা এসেছে যখন আমরা হুম, পথনাটক করছিলাম ৯০-তে, স্বৈরাচার বিরোধী আন্দোলন। আমরা সীতাকুণ্ডে গিয়েছে নাটক করতে, সেখানে হুম। মহল্লার মানুষে মেরেছে। সেটা ছিল, নাম বলা যাবে না নাটকের, সেই নাটক। আচ্ছা। হ্যাঁ, 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 হ্যাঁ। তারপরে হচ্ছে যাই হোক। হ্যাঁ। নরবলি। নরবলি যখন করছি আমরা, তৃতীয় মঞ্চায়নের সময় আমাদের রাষ্ট্রীয়ভাবে বাধা দেওয়া হয়েছে। হুম। মানে তারপরে আসলে ওই এস এম হুম, হুম। সোলাইমানের বলেন, নাটক বলেন। ছিল খেপা পাগলের পেঁচাল, তাও বাধা দেওয়া হুম। হয়েছিল। তখন তো উত্তপ্ত সময়, সংস্কৃতি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নাটক বলতেই মানে স্বৈরাচার বিরোধী যা ছিল তাই উদ্যম যা ছিল। ছিল। এখন তো তেমন একটা নেই বললে চলে। পথনাটক নেই, হুম। গণসংগীত নেই, জাগরণ নেই। জাগরণ নেই। আমিও আমার কৈশোরে বা যৌবনে দিকে আমিও পথনাটক কিছুটা পেয়েছি। কিন্তু এখন সেই যে সমাজ সচেতন, মানে সমাজ সচেতনামূলক যেসব নাটিকা বা নাটক হতো দল বেঁধে, বেঁধে, যে এই দলটা হ্যাঁ, এই ২ জেলা কাভার করবে, এই দলটা বা এই দুটো দল এই বিভাগটা কাভার করবে, এবং যৌতুকের উপরে বা অন্যান্য যেসব সামাজিক ট্যাবু এবং কুসংস্কার ছিল, এখন আসলে সেই ব্যাপারটা আমরা দীর্ঘ অনেক বছর ধরেই দেখছি না। তো যাই হোক, এরকম ধরনের অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে এসেছেন। আপনার গল্প শুনে বুঝতে পারি যে নাটক করতে গিয়ে পিটুনিও খেতে হয়েছে। মানে এটা একটা অনেক বড় প্রতিবন্ধকতা। তো এর সাথে এই ৩৭ বছরে কি প্রাপ্তি যুক্ত হলো বলে আপনার মনে হয়? সেটা ব্যক্তিগত হোক, অন্তরের খোরাক হোক, সামাজিক হোক, কি যুক্ত হলো? প্রাপ্তি বলতে আমি ভালো মানুষ হয়েছি, মননে চেতনায় আমি একজন ভালো মানুষ। আর এই 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 বড় প্রাপ্তি। এই বড় প্রাপ্তি, আরগুলো সব ঠুনকো। আচ্ছা, আচ্ছা। দিন শেষে ওই ব্যাপারটা হচ্ছে এরকম যে ভালো মানুষ হওয়া আর ভালোবাসা ছাড়া একজন হুম। শিল্পীর আর কিই বা প্রাপ্তি থাকতে পারে? বাকিগুলো তো আসে যায়। কেউ দিল, দিল আসে না, যায়। নিল না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেখানে আবার অনেক দলাদলিরও আবার ব্যাপার থাকে। আ হুম। দলাদলি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভালোবাসা, তো যাই হোক। স্বদেশের হুম। স্বদেশের প্রতি ভালোবাসাটাই হচ্ছে আসল, আর সব আসল। ঠুনকো। আর সব ঠুনকো। বাহ! ভালো লাগলো আপনার কথা শুনে। এখন একটু আ আ শিল্প সাহিত্যের আরেকটু আলাপ শুনি আপনার কাছে। যেহেতু আপনাকে শুনবো, আ সেটা হচ্ছে শিল্প সাহিত্য মানুষ ও সমাজের উপরে কিভাবে প্রভাব ফেলে? এটা এজন্যই এখন জিজ্ঞাসা করলাম। একটু আগে আপনি বললেন যে আমাকে ভালো মানুষ হতে সবচেয়ে বেশি ১ম এই বললেন ভালো মানুষ হতে বা বানিয়েছে, এটাই প্রাপ্তি। তো এই শিল্প সাহিত্য আপামর জনসাধারণ যদি চর্চা করে, দেখে বা সুস্থ ধারার, তাহলে সেখানে কি প্রভাব পড়তে পারে বা পড়ে? আমরা যখন একটা সময় রাজনীতি করতাম, তখন আমাদের হুম, বেসটা ছিল যে রাজনীতির প্রথম সত্য হচ্ছে তোমাকে কালচার অ্যাক্টিভিটি থাকতে হবে। এখন সেটা নেই। হুম। হ্যাঁ, এখন রাজনীতি হচ্ছে আরেকটা ব্যাপার। হ্যাঁ, শুধু টাকা পয়সা আসতে হবে, যেতে হবে, এইসব। আমাদের সময় কালচার অ্যাক্টিভিটি ক্ষমতার ছিল। সম্পদ। মানে হ্যাঁ, ক্ষমতার সম্পদ ছোট্ট করে বললে। কালচার অ্যাক্টিভিটি না থাকলে একজন মানুষের চেতনা বাড়ে না, চেতনা উর্বর হয় না। হুম, মানুষের কাছে যেতে হলে কালচার অ্যাক্টিভিটি লাগবে। সে নাটক হোক, গান হোক, কবিতা হোক, যা আছে সংস্কৃতির প্রতিটা অধ্যায় থাকুক। হুম। তার মানে আর আপনার কথা শুনে এটা হ্যাঁ, বলুন, বলুন। আর প্রভাব বলতে হুম, এটা হচ্ছে বাই জেনারেশন একটা ব্যাপার আছে। আর আমাদের হাতে যে ডিভাইস তুলে দিয়েছে বিজ্ঞান, হুম। সেই জন্যই এখন শেষ সবকিছু, সবাই না এখন মিডিয়ামুখী। শেষ না এখন শেষের এর ভিতরে মানে আমার উপলব্ধির জায়গা বা আশেপাশে আরো ২-১ জন
অগ্রজদের সাথে আলাপ করে যেটা আমার উপলব্ধি হয়েছে, এক সময় প্রিন্টিং মিডিয়া ছাড়া আমরা কি করতাম? আমাদের অবসর আছে, হয়তো কাজ সেরে এসেছি, আমি শোবার আগে হয়তো একটা বই, একটা ম্যাগাজিন কিংবা কোনো একটা সংখ্যা, একটা হ্যাঁ, পত্রিকার হ্যাঁ। একটা এপিসোড নিয়ে বসতাম বা বসতো আগে। কিন্তু হুম। এখন ডিজিটালাইজেশন এসে যে ব্যাপারটা হয়েছে, এখন ফোন নিয়ে মাস্ট বি সবাই বসে। তো আমার এই যে আড্ডাবাজিটা আপনি দেখছেন, আপনি খেয়াল করেছেন কিনা জানি না, আমি চিন্তার গ্রাম নামে একটা ছোট্ট প্ল্যাটফর্ম আ আ আ নিয়ে কাজ করার চেষ্টা করি। এটা কতদূর যাবে জানি না। আ সু আ সু আ সুস্থ ধারায় যারা লেখালেখি করছেন, বোধের জায়গা শানিত করবার জন্য যারা লেখালেখি করছেন, তাদেরকে নিয়ে। এর উদ্দেশ্য হলো এটা, যেহেতু মানুষ এখন বই পড়ছে না, সংখ্যা পড়ছে না, মোবাইল দেখছে, তাহলে এই কাজগুলো মোবাইলেই তুলে ধরি। ৫ জন মানুষ দেখুক, ১০ জন মানুষ দেখুক। যদি কোনো একজন মানুষের বোধে দোলা লাগে, যদি সে একটু আনন্দ পায় এই জায়গাটা থেকে, তো আমার মনে হয় যে যারা এরকম কাজ করছেন সুস্থ ধারায়, তারা অফলাইন থেকে এখন অনলাইনেও অনেক কাজ করা উচিত। যাতে স্ক্রল অনেক কাজ করলে করে। মানুষের সামনে না চাইতেও একটা কবিতা চলে আসে। একটা নাটকের সংলাপ চলে আসে। এরকম একটা আড্ডাবাজি চলে আসে, যেটা শিল্প সাহিত্য নিয়ে আড্ডা হচ্ছে। তো ওই জায়গা থেকে আমি আরকি যুক্ত করলাম। তো যাক, আ মোটামুটি একটা বুঝতে পারলাম আপনার কথা থেকে যে শিল্প সাহিত্য চর্চা করলে মানুষকে আ কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা আলো, কোনটা অন্ধকার, এটা বোঝাতে সহযোগিতা করে। এবং এক্সাক্টলি। তাতে করে যেটা হয়, তার বোধ শানিত হয়। শানিত হলে সে একজন ভালো মানুষে রূপান্তরিত হয়। মানুষ কারণ দিন শেষে সে নারী, বিচার পুরুষ, করতে পারবে, আ সে গোত্র, ধর্ম, বর্ণ শেষে আমরা মানুষ। হুম, হুম, হুম। সে বিচার করতে সে পারবে বিচার যে সবার সে উপরে বিচার ওই করতে যে পারবে আ কোনটা ভালো কোনটা মন্দ। আচ্ছা, আচ্ছা। তো যাই হোক, এই ব্যাপারটা তার মানে ওই আমরা বুঝতে পারবো তাহলে যে ওই মধ্যযুগের কবি চণ্ডীদাস বড়ু বোধহয় ওনার নাম যতদূর আরকি পাওয়া যায়। উনার একটা ২ লাইনের সেই স্তবক আছে, ২ পদ আরকি। যে "শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে মানুষ নাই।" সত্য এই বাস্তব। মানুষ কেন্দ্রীভূত হতে পারে। হ্যাঁ, হ্যাঁ। তো যাক, এখন মোটামুটি আমরা সাহিত্য শিল্পের প্রভাব বুঝলাম। এখন থিয়েটারে একটু ফিরি। থিয়েটারে ফেরার পরে আপনার কবিতা শুনবো। এজন্য আপনার মানসিক প্রস্তুতি রাখবেন। কারণ আপনাকে যেহেতু পেয়েছি, একটু কবিতাও শুনবো। সেটা হচ্ছে, আপনি থিয়েটারের মানুষ। তো বর্তমান থিয়েটারের হালচাল বা অবস্থা কি? এ নিয়ে আপনার মতামত কি? এবং এটা কিভাবে এর ব্যাপ্তি, মানে সুস্থ ধারার থিয়েটার কালচার তার ব্যাপ্তি আরো বেশি, আগে মহল্লায়, পাড়ায়, পাড়ায় একটা নাট্যগোষ্ঠী থাকতো, জেলায়, জেলায় থাকতো, যেটা কিন্তু এখন সংখ্যা অনেক কমে গিয়েছে। তারা বছরে কোনো একটা পুজো, পার্বণ, ঈদ কিংবা কোনো দেশীয় কোনো একটা উৎসবে তাদের একটা পারফরম্যান্স থাকতো। তারা ১ মাস ১.৫ মাস সেটা নিয়ে তৈরি হতো। এখন সেটা দেখা যাচ্ছে না বা দেখা যায় না। তো এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন বা মূল্যায়ন করবেন, বা আপনার মতামত বা দিক নির্দেশনা কি? পরামর্শ কি? আগে আগের যে ঘটনাগুলো আপনি বলেছেন সেটা সত্য। হুম, এখন এখন পাড়ায় মহল্লায় কি হচ্ছে? কিছুই হচ্ছে না। মোড়ে মোড়ে না। মোবাইল হাতে, মোবাইল হাতে। হুম, মোবাইলের দোষ দিয়ে তো লাভ নেই। ওটা ওই ডিভাইসটার ভালো আছে মন্দ আছে। ভালোটা মন্দ আছে। কয়জনে হ্যাঁ, গ্রহণ করছে, হ্যাঁ, ভালোটা হ্যাঁ। কয়জনে গ্রহণ করছে, মন্দটাই বেশি গ্রহণ করছে। হুম। হুম। আর আরেকটা প্রশ্ন কি ছিল ভুলে গেছি। প্রশ্নটা হচ্ছে যে এই যে আমি বলছি সেটা হচ্ছে, যেহেতু থিয়েটারের বর্তমান যে অবস্থা, এটা নিয়ে আপনার কি মতামত? এবং এটার ব্যাপ্তি বা এটার অগ্রসর করার জন্য কি, কি করা যেতে পারে বলে আপনার মনে হয়? উদ্যোগ নেয়া যেতে পারে? আগেও ছিল না রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, এখনো নেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। মাঝখানে হুম, কিছুদিন ভাতা দেওয়া হয়েছিল, তাও সামান্য, সেটাও বন্ধ। হুম, আর এখন হচ্ছে হুম, শিল্পকলায় তো নাটক হচ্ছেই না, যা হচ্ছে সেটা থিয়েটার ইনস্টিটিউট চিটং এর। হুম। কয়েকটা হাতে হুম, গোনা দল, যেমন আমার দল হুম, ফেম স্কুল অফ ডান্স ড্রামা করছে। হ্যাঁ। ওদিকে হুম, করছে তির্যক। এই কয়েকটা দল হুম, হাতে গোনা। আগে ছিল ৪০-৪৫টি দল, প্রায় ৭০টা হুম, দলও ছিল কখনো। 89-এর সময় ৭০টা দল ছিল, কিন্তু এখন কমে হুম, সেটা দাঁড়িয়েছে, নিয়মিত হচ্ছে ৪৫ জন। ৪৫ জনের মধ্যে নাটক করছে কয়জন? এক। দ্বিতীয় হচ্ছে, যারা নতুন আসছে, এরা আসছে শুধু মিডিয়ামুখী, কয়েকদিন ওয়ার্কশপ করলো, তারপর চলে গেল। হুম, আমি মিডিয়াতে যখন এখানে কাজ হচ্ছে না, আমি এখান থেকে লাভ কি? আমার মিডিয়াতে যাই। মিডিয়া, সবাই মিডিয়ামুখী।
আর একটা সময় আচ্ছা আমরা যখন থিয়েটার করতাম আবুল বিড়ির প্যাকেটে নিয়ে চলে যেতাম, 2 টাকা দাম ছিল তখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না এখন আর এই আপনার ওই শেষ প্রশ্নটা যেটা হচ্ছে যে এখন কি কি করা যেতে পারে বলে পরামর্শ, তার আগে আপনি যেহেতু একটা কথা উঠালেন আমার মনে হলো জিজ্ঞাসা করা উচিত। এই যে মিডিয়ামুখী হয়ে যাওয়া আসলে এই ব্যাপারটা বা মিডিয়ার কাছ দিকে সবাই ঝুঁকে যাচ্ছে কেন? আসলে মিডিয়ায় কি ভালো কোনো কাজ হচ্ছে কিনা, বা কি অবস্থা মিডিয়ার নাটকে বা ফিল্মের কি অবস্থা? মিডিয়ার ক্রিয়েটিভিটি তো ডিরেক্টরের হাতে, ওখানে তো পারফর্মারের কিছু নেই, শুধু বলে দেওয়া, সংলাপ বলে দেওয়া, আর সামথিং নড়াচড়া। আর যা এখন কারিশমা করছে সে ডিরেক্টরই করছে, পারফর্মার উঠছে ডিরেক্টর কোথায়? ক্যামেরে হ্যাঁ, মানে ডিরেক্টর, ক্যামেরাম্যান, টেকনিশিয়ান সবাই মিলিয়ে আর কি অভিনেতা সেখানে একটা মানে পুতুলের মতো পুতুল কাত হলে পুতুল। বলে কাত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না এখন যখন যেটা হচ্ছে যেমন ব্যাপার। হুমায়ুন, যেমন আমি হুম। হুমায়ুন ভাইয়ের এখনো সংলাপটা আমার হয়ে, কে যাহে বলে ডাক দিয়ে, কীর্তন খোলা, কীর্তন খোলা নাটক এখন আমার কানে বাজে। যখন হুমায়ুন ফরদির প্রথম সংলাপ ছিল, কে যাহে হুম। ভাই। আচ্ছা, আর এই যে আমরা মনে করেন স্ক্রিনে আমরা দেখি নাটক কিংবা টক শো, আপনার সাথে আমার এই যে আড্ডা হচ্ছে, এই আড্ডাটা যদি আমরা চা খেতে খেতে সামনে দিতাম, সেটা যত প্রাণ পেত এবং আমাদের ভালোবাসা বিনিময় হতো। এখানে কিন্তু ভালোবাসা বিনিময় হচ্ছে, ততটা হচ্ছে না। তো একটা থিয়েটারে মঞ্চে মানুষ মানুষের সাথে যে ডিরেক্ট কানেক্ট করতে পারে, সেটা নিশ্চয়ই এই মিডিয়া পারে না একটা মানুষকে যতটা উৎসাহিত করতে পারে। তো যাই হোক, সেই ব্যাপারটা আবারও ফেরার আগে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে মিডিয়ায় যাবার আগে কেউ যদি থিয়েটারটা ভালো মতো করে যায়, তাহলে তো সে মিডিয়ায় আরো বেশি ভালো করবে। আমার আরো ভালো যতদূর লাগতো। জানা আছে, আমরা আমাদের দেশেও যারা বড় বড় তারকা এখন নাটকে বা ছবিতে, তারা সবাই ব্যাকগ্রাউন্ড থিয়েটার, ঠিক আছে, ভালো থিয়েটার। অভিনেতা যারা, হ্যাঁ, থিয়েটার থেকে গিয়েছে। তো এটাও মনে হয় মানুষের মনে রাখা উচিত। তো যাই হোক, এখন এই থিয়েটার কাজ এবং এই বেসিক যে কাজ অভিনয় শিল্পে, তো এটার জন্য ব্যক্তির জন্য কি করা যেতে পারে বলে আপনার মনে হয়, বা কি কি করলে হয়তো এটা নিঃস্বার্থ প্রেম, ব্যক্তি পারতে পারে? নিঃস্বার্থ প্রেম, হুম। সে প্রেম কজনের আছে, সেই নিঃস্বার্থ প্রেমের? আচ্ছা আচ্ছা, এক কথায় সব কথার উত্তর, ব্যাপারটা বুঝতে পেরেছি। তো যাই হোক, নিঃস্বার্থ প্রেম আশা করছি যারা হয়তো যারাই শুনুক, তাদের এই নিঃস্বার্থ প্রেমটা, যদিও প্রেমের জায়গাগুলো এখন আমরা যেদিকেই দেখি প্রেমের জায়গা শুধু লেনদেনের জায়গা হয়ে গেছে। এখন প্রেমে যে আসলে লেনদেন নেই, প্রেম বলতে হচ্ছে কে কি দিল, কে কি নিল, কে কতটা করলো, একটা অঙ্ক নিয়ে বসা। এখন প্রেমের যে কোনো হিসাবেরই খাতা নেই। এটা মানুষের যখন উপলব্ধি হবে, তখন যে ভাই আমি তাকে ভালোবাসি তো ভালোবাসি, সে আমাকে কি দিল কি নিল সেটা দিয়ে আমি কি করি। হ্যাঁ, কিচ্ছু হয় না। ভালোবাসা তো এরকমই। কিছুই হ্যাঁ। হবে না। কারণ আমি ভালোবাসছি। এই উপলব্ধিটা দরকার। যে ভালোবাসা মানে, আর ভালোবাসা মানে যে কোনো অন্ধুত্ব নয়, ভালোবাসা মানে একটা আলো। এটাও মানুষের উপলব্ধি হওয়া দরকার বলে মনে হয়। যাই হোক, কথায় কথায় রাত বাড়বে, সময় বাড়বে। আপনার একটা কবিতা শুনে আসি। আপনাকে ফুল স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনার লেখা আপনার বই থেকে একটা কবিতা শুনবো। পড়ছি, কে বেশি পাগল, কে বেশি পাগল, আমি না রবীন্দ্রনাথ, নাকি চুপ করে থাকা বিড়াল, না পায়ের কাছে বসা কুকুর? আহ, মদ খেয়ে পাগল হতো কে, আমি না শক্তি? অরণ্যে হেমন্ত পেরিয়ে যেতেই থেমে যেত রোদ, কাস্তের ছবি পুড়িয়ে দিয়ে উল্লাস করত সাফেদা বনে। কে, সে কে, আমি না পাড়ার বেয়ারা ছেলেটি? কে, কে, কার পা দুটো টলমল হতো সাত পেক শেষে, কার ঠোঁটে কোণে ভাসত প্রলাপ, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। আবার বেহেলার শেষ রাগে কে ফিরতো তমাল রাতে ভীষণ ভীষণ দুঃখ নিয়ে? কে ফিরতো বলো, আমি না হাফিজ? শ্রাবণে প্লাবন এনে তোমায় রাঙিয়ে দিত ধুলুমাখা চরণে। কে তোমায় বলতো তোমার জন্য বৃষ্টি এনেছি, আমি না হাবিব? গণতন্ত্রের চাপা ষড়যন্ত্রের মিছিলে সমাজতন্ত্র ভুলে কে বলতো কদম তুলেছি তোমার জন্য?
ক্ষুধার দারিদ্র্যের হাজার রকমের স্লোগান ভুলে, কে বলতো সব ভুলে এসো, ঋণী ঝিনি বর্ষায় এসো, এসো, এসো। আচ্ছা, কে বেশি পাগল, আমি না সুকান্ত, নাকি খুকু পিসি, নাকি গলির মোড়ে জোতা সারানোর সেই ছেলেটি যার চোখে ছিল না, না পড়া লেলিন সাম্যের গান, যে দেখেছে মধ্য বয়সের চাঁদ, যে দেখেছে ক্ষুধার্ত ফুটপাত, যে দেখেছে রাতের আকাশে পোড়া চাঁদ। কে কে সে, আমি না রবীন্দ্রনাথ? বাহ! কে আসলে সে? এটা যারা শুনেছেন, যারা পাঠক আছেন, তারা ঠিক করবেন। কবির এই প্রশ্ন ছুড়ে দেওয়ার ভেতরেই উত্তর আছে বলে আমার মনে হয়। তো যাক, আমাদের দুর্দান্ত একটা কবিতা শুনে আসলাম। এবার চলুন আবার আমরা একটু আড্ডায় ফিরি। সেটা হচ্ছে শিল্প সাহিত্যের যেকোনো ফর্মে, সেটা নাটকে হোক, কবিতায় হোক, ছবি আঁকায় হোক, আমরা দুটো ফর্ম খুব বেশি দেখতে পারি, বা শিল্প পাড়ার আলাপ থেকে আরকি আমি এই প্রশ্নটা আপনাকে করছি। যে রিয়ালিস্টিক এবং অ্যাবস্ট্রাক্ট মানে এই ভাবনাগুলো আপনার দৃষ্টিতে কেমন বা কি, এবং কোন ফর্মে, কোন বিশেষ ফর্মে আপনি কমফোর্ট ফিল করেন কিনা? এক কথায় বলতে গেলে রিয়েলিস্টিক মানে স্তানিস্লাভস্কি, লাভিস্কির সূত্র অনুসারে মানে চরিত্রের সাথে চরিত্র মিশে যাওয়াই নাটকের প্রধান বৈশিষ্ট্য। আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে ব্র্যাক্ট। ব্র্যাক্ট হচ্ছে হুম, আপনি তানজির সৌরভ, আপনি তানজির হুম। সৌরভে থাকতে হবে। এখানে চাষার চরিত্র করতেছেন, তারপরে তানজির সৌরভ থাকতে হবে। কিন্তু ওই স্তানিস্লাভস্কি অ্যাটিটিউড বলছে থাকতে সেটা না। হবে। হ্যাঁ, হ্যাঁ, স্তানিস্লাভস্কি সেটা বলছে না। আমি চাষার চরিত্র করছি, সে করম আলী, করম আলীর মতো হতে হুম, হবে। সে যদি এ, ঘাড় বাঁকা থাকতো, আমি যদি একটা একটা চরিত্র ধরেছি যে এটা করম আলী, তার ঘাড় বাঁকা, তার হাত কাঁপে হুম, কথা বলার সময়, হুম, সেইটাকে হুম। তুলে নেওয়া আসায় নিয়ে আসলেই বলে স্তানিস্লাভস্কি সূত্র। সেই স্তানিস্লাভস্কি হচ্ছে কমফোর্টেবল। আচ্ছা। আচ্ছা, কবিতার ক্ষেত্রেও কি এই ফর্ম দুটো এভাবেই কাজ করে, নাকি একটু আলাদাভাবে কাজ করে? কবিতা তো হচ্ছে রস, গন্ধ, মাধুর্য হুম, হুম। সবকিছু মিলেই যেটা দাঁড়ায়। হ্যাঁ, এখন অনেকেই একটা চাষ করছে গাণিতিক ফর্ম। হুম। হ্যাঁ, হ্যাঁ। গাণিতিক, জ্যামিতিক এবং নতুন, নতুন ফর্মের ব্যবহার আমরা দেখতে পাই। করুক না, যে যার যেটা মতো করে করুক। হ্যাঁ, করুক। শেষ পর্যন্ত করুক আসলে। মহাকাল সাক্ষী হ্যাঁ, থাকলো, হ্যাঁ। কে জিতলো? সে হ্যাঁ, কে জীবনানন্দ জিতলো? টিকলো, জীবনানন্দ হ্যাঁ, টিকলো, হ্যাঁ। না গাণিতিক ফর্ম টিকলো? হ্যাঁ, এখন সেটা কালের উপরে ছেড়ে দিই। তবে সাহিত্য হুম, যেহেতু প্রথমত একজন শিল্পী তার মনের আনন্দেই করে থাকেন। হ্যাঁ, সেই মনের জায়গা আনন্দে থেকে কথা। যখন করতে, করতে একটা দায়িত্ববোধ তৈরি হয়, তখন সে সমাজ এবং সবকিছু ভেবে যে আসলে এই সমাজকে আমার কিছু দেওয়ার আছে কিনা। আমার মনে হয়, আমি জানি না, এটা ভুলও হতে পারে। তখন সে সমাজের না, না, কথা ভেবে ওই সমাজের জন্য কিছু রেখে দেওয়ার যেমন চেষ্টা করে। অনেকে আছে না, অনেকে বলছে না পৃথিবী হুম। অ্যাট দ্য রেট আমার অঙ্কগুলো কষে গেছে জীবনের মতো। অসুবিধা কি? বলুক সে, তার ভাষা তো এটাই। বলুক সে। হ্যাঁ, হ্যাঁ, তার হ্যাঁ। ভাষা এটা। হ্যাঁ। হুম। একেকজনের প্রকাশভঙ্গি বা ভাষা বা স্টাইল আলাদা হতেই পারে। আর এই নতুনত্ব সাহিত্যে বা শিল্পে যুক্ত হলে সাহিত্য মনে হয় সমৃদ্ধ হয়। এভাবেই তো এক্সপেরিমেন্ট চলতে থাকবে। তো এখন যেটা হচ্ছে ব্যাপার, আমরা বিভিন্ন আর্ট, কালচার বা সাহিত্যে, কবিতায়, গানে বা কিংবা ছবিতে আমরা বিভিন্ন ইজম বা মতবাদের ব্যবহার দেখি। নাটকেও এরকম দেখি। তো বা এই ব্যাপারগুলো আপনার মূল্যায়ন কি? বা আপনি কোন স্পেশাল কোন ইজম, যেমন সুরিয়ালিজম, ইমপ্রেশনিজম, এরকম কোন কাজ করেছেন কিনা? কিউবিজম, বিভিন্ন ইজম দেখি। ওই যে কিংবা প্রথমেই কোন হলো না, মতবাদও হতে পারে। সবার উপরে মানুষ হুম, সত্য, তাহার উপরে নাই। মানুষের হুম, হুম। মানবিকতাই হচ্ছে আমার সুররিজম। আচ্ছা, আচ্ছা। যেমন আমি তার আমি মানে গত হ্যাঁ। কিছুক্ষণ আগে কবিতা যেটা পড়লাম, সেটাতেই হুম, লগে হুম, হুম। হ্যাঁ, কার পা দুটো টলমল হতো সাত পেক শেষে, কার ঠোঁটের কোণে ভাসত প্রলাপ, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। এই তো। সে কি শক্তি নাকি আমি? ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ব্যাপারটা বুঝলাম আরকি।
তো যাক এখন আর একটু এর সাথে আমরা আরো একটু যেটা জানতে চাই, হয়তো আর্ট কালচার এবার কি বুঝে আমাদের সমাজে কিভাবে সুস্থ ধারা রুচিসম্মত শিল্প সাহিত্য চর্চা ও প্রচার বেশি বেশি ছড়িয়ে দেয়া যায় বলে আপনার মনে হয়, বা কোনো পরামর্শ যেটা মনে হয় যে এই কাজগুলো যদি করে, তরুণ হোক নবীন প্রবীণ যারা কাজ করছেন, তাহলে হয়তো আহ সুস্থ ধারাটা আরো বাড়বে, রুচিসম্মত কাজ হবে, কোয়ালিটিফুল আর কি, কোয়ান্টিটি নয় কোয়ালিটি। ওই আমি তো কিছুক্ষণ আগেই বললাম, নিঃস্বার্থ প্রেম, হুম। তারপরে হচ্ছে আবার কে করবে নিজের খেয়ে বনের মোষ তাড়াবার। কিন্তু যদি স্কুল স্কুলিং এ স্কুল থেকে থিয়েটার কিংবা সংস্কৃতি চর্চাটা শুরু হতো, তাহলে হুম। এই দেশ আরো সুন্দর হতো, আরো সমৃদ্ধ হতো। হ্যাঁ, এই যে এই একটা ভালো, আমার খুবই আপনার এই পরামর্শটা আমি আরো গুণীজনদের কাছে শুনেছি যে বেসিক লেভেল থেকে একটা শিশুকে যদি স্কুল, প্রাইমারি এবং হাই স্কুল সহ ইন্টারমিডিয়েট পর্যন্ত যে একটা ক্লাস থাকবে, সেটা আর্ট কালচার শিল্প সংস্কৃতি নিয়ে, যে যে বিষয় করতে চায়, তুমি কবিতা করতে চাও কিন্তু তোমাকে করতেই হবে, যেমন স্পোর্টসে থাকতে পারে। তো এই ব্যাপারটা হলে হবে কি, ওর একটা সাংস্কৃতিক এবং সুস্থ ধারার আলোকিত মন ছোটবেলা থেকে আস্তে আস্তে গড়ে উঠবে বলে মনে হয়। এই পরামর্শটা আমারও খুবই ভালো লেগেছে। কিন্তু এখন একটু তারপর কবিতা হচ্ছে, শুনতে চাই, তার আগে বলেন, বলেন। সেক্ষেত্রে বলেন। দায়বদ্ধতা পরিবারেও আছে। পরিবার হ্যাঁ। ছেলেকে আগে শিখাতে হবে, কিন্তু হুম। না শিখিয়ে কি করে, ওই তোমাকে বিজ্ঞানী হতে হবে, তোমাকে ডাক্তার হতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে। কেউ বলে না মানুষের মতো মানুষ হতে হবে, এটা বলে না কেউ। এই এই- এই যে এটাও একটা বড় জায়গা যে একটা শিশু ও বা একটা মানুষের জন্য, আহ বাচ্চার জন্য সবচেয়ে প্রথম, তার প্রথম এবং সবচেয়ে বড় প্রতিষ্ঠান হচ্ছে তার পরিবার। তো ওখান থেকে তাকে যেভাবে আস্তে আস্তে ন্যারিশ করা হবে, ও আস্তে আস্তে সেই দিকেই মোটিভ হবে। তো একটা বাচ্চার হয়তো ছবি আঁকতে ভালো লাগে, সে ছবির ড্রয়িং নিয়ে বসেছে, কিন্তু তার বাবা বলে, বাবা বা মা বা পরিবারের যারা গুরুজন আছে, ছবির খাতাটা ছুঁড়ে ফেলে দিয়ে হয়তো বললো যে তুমি এগুলো কেন করছো, তোমাকে তো ডাক্তার হতে হবে, তোমাকে আমি হুম। তোমাকে উকিল হতে হবে, এগুলো করে তো কিছু হবে না। সে যে এখন ছবি আঁকছে বিদায় সারা জীবন ছবি আঁকবে, ব্যাপারটা তো এরকম না। শিশুর মনকে বিকশিত করতে হলে শিশুকে আগে মুক্তি দিতে হবে চাপ থেকে, যে আসলে ও কি চায়, যেটা আমরা আমাদের আহ যেভাবেই দেখি উন্নত বিশ্ব বলি আর কি, এখন এখানেও বিভিন্ন প্রশ্ন আসতে পারে। সে জায়গার যে একাডেমিক সিস্টেম, সেই সিস্টেমে আমরা দেখি যে একটা বাচ্চাকে ছেড়ে দেওয়া হয়, তুমি কি চুজ করো, সে যেটা চুজ করো ওর পরেই তুমি কাজ করো। ঠিক আছে, তুমি ওটা নিয়েই কাজ করো, তুমি মনের আনন্দে কাজ করো, তোমার যেন মনে না হয় যে না আমি মনের আনন্দে কাজ করছি না, আমাকে কেউ পেছন থেকে প্রেশারাইজ করছে, পরিবার সমাজ প্রতিষ্ঠান। তো তাহলে হয় কি, মুক্ত হলে তখন তার চিন্তা এবং কাজকর্ম আরো বেশি বিকশিত। আরো তো আরো যাই বিকশিত হোক, হয়। এখন হ্যাঁ, এখন না আপনার আর একটু আমি কবিতা শুনতে চাই। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, হুম। স্লোগান, মিছিল, সাম্য আর সৌম্যের সংবিধিবদ্ধ সতর্কীকরণ। এখানে ঝর্ণামাখা কোনো কবিতার জন্ম হয়নি। অতএব নিষিদ্ধ মানুষের আতুর ঘর, কবিতাহীন কবিতাহীন লেবার রুমে বসে থাকা মালবিকার আফসোস, এ জীবন আমার নয়, এ বৃষ্টি আমার নয়, এ প্রেম আমার নয়, আমি শুধু জলে ভাসা পদ্ম। হেমলতার ঠোঁটে প্রসব বেতার হয়েছিল জন্মান্তরের কথা, কবির অবশিষ্ট কথার অরণ্যের সবুজ পাতা মাড়িয়ে হুমড়ি খেয়ে পড়েছিল মাকড়সার জালে, ক্ষেতের আলে। অথচ মানুষের স্রোত বুঝে কোপ দেয়নি নদীর মতো কয়েকটা পিঁপড়ে, কেঁচো, সাপ, গিরিগিটি। তবু সংবিধিবদ্ধ সতর্কীকরণ, এটা কবিতা নয়। কবিতার মতো বলে পগার পার হবেন না কেউ, কেননা মানুষের কবিতা হতে চাইলে আস্ত একটা সূর্য চাই, রঙিন সোনার মতো। তার কণ্ঠে স্লোগান চায় অঞ্জনার কপলের টিপের মতো। তবু সংবিধিবদ্ধ সতর্কীকরণ, এটা কবিতা নয়, কথা নয়, শব্দ নয়, স্রোতহীন কবির গবাক্ষে ভাসে ঘাস, ভুসি আর কসাইখানা। বাহ, আরো একটা দারুণ কবিতা বোধহয় আমরা শুনে ফেললাম। তো ছোট
দর্শক মন্ডলী, দৈনিক আড্ডাবাজি 22 পর্ব 22 আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকে আবারও হার্দিক ভালোবাসা, শুভেচ্ছা এবং প্রীতি। সাথে আছেন একজন কবি, একজন নাট্যকার তাপস চক্রবর্তী। আমরা তাকে শুনছি, তার কবিতা শুনছি। আমি চেষ্টা করছি তাকে আড্ডা দেবার সঙ্গী হিসেবে। তো আশা করছি আপনাদের ভালো লাগা মন্দ লাগা জানাবেন। তো এখন আবার বোধহয় একটু আড্ডাবাজিতে ফিরি। এই মানে একটু যে ব্যাপারটা যে ওই যে আপনি বললেন গাণিতিক বা যে যার মতো করে লিখছে তারা নিশ্চয়ই এটা এক্সপেরিমেন্ট বলছেন আরকি। তো এক্সপেরিমেন্ট তো সব এক্সপেরিমেন্ট। জায়গায় হয়। আ হ্যাঁ, হ্যাঁ, কবিতায়, নাটকে, গানে যেকোনো জায়গায় আর্ট ফর্ম এ হতে পারে। তো এক্সপেরিমেন্টাল বিষয়টা একটা শিল্পী বা কবি সাহিত্যিকের জীবনে কতটা গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয়? আর কিভাবে সে এই এক্সপেরিমেন্ট এর ধারণাটা পেতে পারে? এক্সপেরিমেন্টের করতে গেলে যে একটা বোধের প্রয়োজন, সে বোধটা হুম, নিজের ভিতরে নিজের বোধটা জাগিয়ে তুলছে। অনেকেই করছে, অনেকেরটা ভালো হচ্ছে, হাতে গোনা। আবার কেউ চাপিয়ে দেওয়া শব্দের মতন বলে যাচ্ছে। হুম, সবটাই তো কবিতা হচ্ছে না, কিছু কিছু কবিতা হয়ে গেছে। এর মধ্যে আমি বলতে হুম, পারবো হুম। অরবিন্দের কবিতা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যদিও হ্যাঁ, একটা ফরম্যাটে দাঁড়িয়েছে, আমাদের প্রেরণা দেয়। যদিও আমার ছোট সে, সে তার কবিতা আমাকে মাঝে মাঝে প্রেরণা দেয়। না, না, তারপরে অরবিন্দ চক্রবর্তী আমার ভালোবাসার মানুষ একজন। হ্যাঁ, হ্যাঁ। তো এখন এই এক্সপেরিমেন্টটা আসলে যারা শিল্প সাহিত্য চর্চা করছে তাদের কি আসলে করা উচিত বা সেই বোধের জায়গাটা বা বোধটা তো সেই পর্যায়ে নেওয়ার চেষ্টাটা করা উচিত কিনা? তাহলে নতুন হ্যাঁ হ্যাঁ, কোনো কাজ আসবে কিনা? আসবে আসবে, নতুন কাজ আসবে না কেন? হুম। তার মানে আপনার কথায় এটা বুঝলাম যে এক্সপেরিমেন্টটা আসলে একটা শিল্পী হোক, নাট্যকার হোক যে যেখান থেকেই কাজ করছেন শিল্প সাহিত্যে এক্সপেরিমেন্টটা করাটা মোটামুটি জরুরি একটা ব্যাপার একটা শিল্পীর জীবনে। কারণ তাহলে হয় কি তার শিল্প সত্তা মানে আমি দেখা যাচ্ছে কি আমার অগ্রজ যারা লিখেছেন তাদেরকে অনেক পড়েছি। আমিও তাদেরকে তাদের মতো করে বলবার চেষ্টা করছি। সেটা কবিতায় হোক, নাটকে হোক। তাহলে হু অ্যাম আই? এ প্রশ্নটা আসে। তাহলে আমি কে? তো আমার রং ফোটানোর জন্য তো বোধহয় ভাঙা গড়ার দরকার আছে। এক্সপেরিমেন্ট মানেই তো ভাঙা গড়া। এই ভাঙা হ্যাঁ গড়ার হ্যাঁ ভেতর থেকে নিজেকে পরিচয় করা যে দিস ইজ তাপস চক্রবর্তী বা দিস ইজ তানজিদ সৌরভ এরকম একটা ব্যাপার। তো যাক হ্যাঁ। মোটামুটি যেমন বুঝলাম। এখন যে সেলিম আলদিনের হ্যাঁ, নাটকগুলো একটা হুম, এক্সপেরিমেন্টাল। আচ্ছা যেমন? যদি নাসিরুদ্দিন ইউসুফ করে এক ধরনের হবে, আমি তাপস করলে আরেক ধরনের হবে। কিংবা আরেকজন এনএসডিয়ান যারা হুম, কলকাতা থেকে পাশ করে আসছে তাদের আরেক ধরনের হবে। এটাই আচ্ছা, এক্সপেরিমেন্টাল। বিভিন্ন ভাষাও আচ্ছা হতে মানে পারে। ব আম ব্যাপারটা বুঝতে পেরেছি। একই জিনিস যখন ৫ জন মানুষ করছে তার ৫ টার আবহাওয়া আমরা বোধে দেখতে পারবো। পাঁচটা হয়তো বোধ। মূল সত্তাটা ঠিক হ্যাঁ, মূল সত্তা ঠিক থাকবে কিন্তু তার আলাদা ৫ টা রং দেখতে পারবো, রূপ দেখতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার। তা মোটামুটি কেউ আমাদের কেউ বলে কেউ বলুন। বলে প্রেমের আলো হবে লাল, কেউ সবুজ, এই হুম। ধরনের। হুম। কেউ কেউ এক্সপেরিমেন্টটা আচ্ছা। করছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না ওই যে কালার নিয়ে খেলা করা। আসলে রং নিয়ে হ্যাঁ, কবিতায়ও রং চড়াতে হয়, ক্যানভাসেও রং চড়াতে হয়, এক্স্যাক্টলি পারফর্মিং এক্স্যাক্টলি আর্ট যারা এক্স্যাক্টলি। করে তাদেরকেও রং চড়াতে হয়। আমি যখন মিউজিকের মানুষের সাথে মিশে দেখেছি তারা বিট কালার করা বলে। মানে যেকোনো রিদম কালার করা বলে। একটা রিদম হ্যাঁ হয়তো চলতি রিদমে আছে তাকে কালার করে কেমনে ভেরিয়েশন করা মানে কিভাবে ভেরিয়েশন করা যায়। তো টিউনে রিদমেও তারা দেখেছি কালার করে। তো তার মানে এই রংটা আরকি চড়াতে যে যত ভালো পারবে, দক্ষ হবে হুম, তার কাজটা বোধহয় রূপটাও একটু নতুনত্ব নিয়ে আসবে। তো যাই হোক আজকে আমাদের আয়োজন দৈনিক আড্ডাবাজি নতুনত্ব পর্ব নিয়ে আসে। ২২ চলছে। হ্যাঁ, ২২ চলছে। আজকে সাথে অতিথি হিসেবে আড্ডা দিতে পাশে পেয়েছি তাপস চক্রবর্তীকে। আপনারা যে যেখান থেকেই দেখছেন আবারও দৈনিক আড্ডাবাজির পক্ষ থেকে ভালোবাসা। আর ক্রমে, ক্রমে আমরা একদম সময় যেহেতু শেষের দিকে চলে এসেছি, তাপসদা শেষ জানতে চাওয়ার আগে আপনার ছোট্ট বা বড় আপনার আরেকটা কবিতা শুনতে চাই। তারপরে আমরা আ আপনার নতুন কি কাজ আসছে সেটা শুনবো। শুনে আমাদের আয়োজন শেষ করব। তুমি রবে নীরবে, প্রাগৈতিহাসিক সংলাপ, মঞ্চ আধার,
আলো জ্বলে জ্বলে উঠতেই পদ্মা সরতেই ব্যস্ত গেটম্যান। ঘোষণা হয় পিন পতন নিরাপত্তার। বিবর্তনের কোল ঘেঁষে সময়, সময়ের কাছে তুমি আমি। দর্পণে শরৎ শশী, অতঃপর বাধা ছিল শুধু প্রহসন। বেহেলার একটানা ক্রন্দন শেষে প্রাগৈতিহাসিক সংলাপ মূর্ছনা। অধিকার ছেড়ে দেওয়ার পরও অধিকার রাখা একমাত্র বিড়ম্বনা মাত্র। কথাটা সত্য হলো মানতে হয়, মানতে হয়। না লেখা চিঠির খাজে, বুকের খাজে খাজে কষ্টের প্রহর গুলি চোখের পাতা। তারপর তারপর আবার সেই প্রাগৈতিহাসিক সংলাপ। ভোরের হাওয়া ফোটা নিশ্চুপ মাধবী তল, হাজার গুঞ্জনে মৌমাছির মিছিলে এক মৌপিয়া। চৈত্র সংক্রান্তির শেষ ভোরে তোমার অনামিকা ছুঁয়ে শেষ বলা ভালো থেকো। তারপর পিন পত নীরবতা। নীরবতা মানেই জানে বুকের কথা, মুখের কথা পাশ ফেরা সঙ্গোপনে তুমি রবে নীরবে। বাহ! আরো একটা সুন্দর কবিতা আমরা শুনে ফেললাম আমাদের আজকের অতিথি তাপস চক্রবর্তীর। এখন যেহেতু আমরা গুটি গুটি পায়ে আজকে আড্ডার, যেহেতু আমরা আনলিমিটেড আড্ডা দিতে পারি না, একটু গুছিয়ে বা অনলাইনে দিচ্ছি। অফলাইনে হলে না হয় সারা রাত বসে আড্ডা দিতাম দুইজনে। তো সেখানে একটা ব্যাপার থাকেই সময়েরও। তো আপনার নতুন কোনো কাজ বা কিছু করছেন কিনা, সেটা নাটকে হোক কিংবা নতুন কোনো বই নিয়ে কাজ করছেন কিনা, এটা একটু জানতে চাই। প্রায় পাঁচ বছর পরে নতুন নাটক লেখা শুরু করলাম আবার। গোল হয়ে বসো। আচ্ছা, বাহ! সুসংবাদ। ফুল ফুল হয়ে বসো। গোল হয়ে বসো ও, গোল হয়ে মানে বসো। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, বৃত্তাকারে হ্যাঁ, বসো আর কি। বৃত্তাকারে বসা ওটা আরকি, গোল হয়ে বসো। ওই আর যে হয়তো নুরুল দিনের সারা জীবনের আ আ কবি সৈয়দ হ্যাঁ শামসুল হকের হ্যাঁ, নুরুল দিনের সারা আপনারা জীবনের গোল ওই হয়ে শেষ বসুন। লাইনটা, গোল হয়ে আসুন হ্যাঁ, সকলে, ঘন হয়ে আসুন সকলে সকলে। বাহ! ঘন হয়ে আসুন। চমৎকার। হ্যাঁ, 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 আমারটা হ্যাঁ। হচ্ছে গোল হয়ে না, বসুন। গোল হয়ে বসুন। এখানে না, আপনার ওই গোল, গোল শব্দটা শুনে মনে পড়লো এই কবিতার পংক্তি। এবং একজনে সংলাপ দিচ্ছে, আরেকজনে উত্তর দিচ্ছে, দুজনেই পারফর্ম করবে এবং সমসাময়িক হুম। সমস্ত বিষয়গুলো। বিষয়গুলো থাকছে। বাহ! তাহলে আশা করছি সুন্দর একটা নান্দনিক কাজ আমরা পেতে যাচ্ছি। আর বইয়ের ব্যাপারে কোনো লেখালেখি আ ভাবনা আছে কিনা বা আগামী বইমেলায় আসবে কিনা? এবছর চেষ্টা করছি যে নাটকের সরি, নাটকের দ্বিতীয় সংস্করণটা করে ফেলবো। দ্বিতীয় নাটক সমগ্র। আচ্ছা, 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 আচ্ছা। আ তাহলে তো আসছে। আর নতুন কবিতা নিয়ে কিছু? কবিতা নির্বাচিতটা করার চেষ্টা করছি। 17টা তো আচ্ছা, হয়ে গেল। আপনার, আচ্ছা, তাহলে তো খুবই ভালো। নির্বাচিত একটা সুনির্বাচিত হলে সুবিধা হবে। কেউ চাইলে তাপস চক্রবর্তীকে ওখানে গিয়ে তার নির্দেশটা নিতে পারবে। তো হুম। এখন যেটা ছোট করে যদি প্রশ্ন করি যে বাংলা সাহিত্যে কোন কবি আপনাকে বেশি, এরকম কোন কবি আছেন যিনি বেশি প্রভাবিত করেছেন কবিতায়? বিনয় মজুমদার। বাহ! অনেককেই প্রভাবিত করেছেন বিনয় মজুমদার। আচ্ছা, আর নাটকে যে কাজ করছেন, আপনি যেহেতু নাটক লেখেন এবং নির্দেশনা সহ এই মূল কাজগুলোর সাথে জড়িত। এরকম কোন গুরুজন আছেন, নাট্যজন আছেন যাকে দেখে আপনার মনে হয়েছে যে না, আমারও এরকম আ নাট্যকার হওয়া উচিত। এরকম কোন নাট্যকার মনে হয় বাংলাদেশে? বাংলাদেশের নাট্যকার সব তো দেখা। মমতাজ ভাই ছিল ভালো আমার কাছে, মমতাজ ভাই। আর নাটক করা, নাটকে অভিনয় করা সব শিখেছি অসীম দাসের কাছ থেকে। মানে বাংলাদেশের লিজেন্ড বলতে হয় অসীম দাসকে। হ্যাঁ, জি, জি। জি, জি, জি। তাহলে মোটামুটি ভালো লাগা মন্দ লাগা আমরা জেনে নিলাম। আর আয়োজনে একজন যেহেতু শেষ দিকে, আমি বেশি কথা বাড়াবো না। দৈনিক আড্ডাবাজি পর্ব ২২ যে যেখান থেকে দেখেছেন অবশ্যই অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। অতিথি হিসেবে ছিল একজন কবি, একজন নাট্যকার সহ বহুমুখী আ গুণের অধিকারী। শিল্প সাহিত্যের বিভিন্ন অঙ্গনে তিনি কাজ করছেন। তিনি ছিলেন। আড্ডা দেবার চেষ্টা করলাম, ভালো মন্দ জানবার চেষ্টা করলাম। আপনাদের কেমন লেগেছে জানাবেন মন্তব্যের ঘরে, ভালো লাগা মন্দ লাগা। আর চলে যাচ্ছি তাপস চক্রবর্তীর কাছে। আজকের আয়োজনে আপনার বিদায়ী শুভেচ্ছা বা বিদায়ী কথন শ্রোতা দর্শকদের সাথে বিনিময় করি। খুব ভালো লাগলো, আবারও আসবো, এইটুকু প্রত্যাশা।
আচ্ছা, যাই বলবো না আসি। তো ধন্যবাদ, ভালো লাগলো যে আবারও আসবে, হুম। আবারও আমরা আড্ডা দেবো সেই আশা রাখছি, আমি রাখছি, শ্রোতা দর্শকদেরকেও রাখতে বলছি। তো যাই হোক, দৈনিক আড্ডাবাজি পর্ব 22 একদম শেষ পর্যায়ে এসেছি। নতুন কোনো পর্ব নিয়ে, নতুন আড্ডাবাজি, নতুন অতিথি নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত যে যেখানে যে অবস্থায় আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর এবং সত্যের সাথে থাকবেন, এই বলে শেষ করছি। শুভরাত্রি।